এই যে ফ্যামিলি কার্ড যেটা প্রচলন করেছে সেইটার ভিতরেই কিন্তু স্বাস্থ্যের একটা বড় সমাধান রয়েছে। আমি যেটা যদি বলি যে আমাদের স্বাস্থ্য খাতে 3টা আননোন আছে, মানে 3টা অজানা বিষয় আছে। দ্যাট মিনস আমি যদি সরকারি হসপিটালে যাই, আমি জানি না যে আমি কত টাকা সেবা পাচ্ছি, এটা কারোরই কিন্তু জানা নাই। যে লোকটা সেবাটা দিচ্ছে, যে হসপিটালটা, সেই হসপিটালটাও জানে না যে সে আসলে কত টাকা সেবা দিচ্ছে, এবং সর্বোপরি সরকারও জানে না যে সরকারের মেশিনারি ব্যবহার করে আসলে সরকার সারা বছর মিলে কত টাকা সেবা দিচ্ছে। দ্যাট মিনস সরকার যেটা জানে যে 42,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, এই 42,000 কোটি টাকার সেবা দেওয়া হচ্ছে, কিন্তু 42,000 কোটি টাকা এটা ভ্যালু অ্যাডেড হয়ে হয়তো এর থেকে বেশি হচ্ছে, অথবা এটা দুর্নীতি এবং অন্যান্য যে সমস্ত লিকেজ আছে সেটা এর থেকে হয়তো কম সেবা প্রডিউস হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সরকারের জানা নাই। তাহলে এই যে 3টা আননোন, এই 3টা আননোনের উত্তর রয়েছে যে ফ্যামিলি কার্ড যেটা চালু করছে এবং সরকার এটা বলছে সার্বজনীন, সেটা খুবই ভালো, যেমন প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে। তাহলে এই ফ্যামিলি কার্ডে এই 25,000 টাকা, দ্যাট মিনস 2,500 টাকা মাসে এই যে নগদ সহায়তা দিবে, সেটা সরকার দিক, সরকারের সক্ষমতা থাকলে সেটা দিবে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডের সাথে একটা হেলথ বেনিফিটও যোগ করে দেওয়া হোক, এবং সেটা একটা সিলিং নির্ধারণ করে দেওয়া হোক, এবং সেই সিলিংটা শুরুতে 50,000 টাকা হতে পারে বা 1,00,000 টাকা হতে পারে। এইটা হচ্ছে যে সেকেন্ডারি কেয়ারের জন্য, দ্যাট মিনস হসপিটালাইজড কেয়ারের জন্য। এবং প্রাইমারি কেয়ারের জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে এটা আনবাউন্ডেড থাকবে। প্রাইমারি হেলথ কেয়ার যেটা ডক্টর রোমানা বলেছে, প্রমোটিভ, প্রিভেন্টিভ এবং লিমিটেড কিউরেটিভ কেয়ার, এটা আনবাউন্ডেড থাকবে, কারণ এটা দরকার আছে এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া। সেকেন্ডারি কেয়ারের জন্য আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে যাদেরকে কার্ড দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে 4.5 কোটি পরিবারকে কার্ড দেওয়া হবে, দ্যাট মিনস এদের প্রত্যেককে অন্তত বছরে 50,000 টাকার একটা হেলথ বেনিফিট, এটা সিলিংটা দিয়ে দেওয়া হোক। এটা যদি দিয়ে দেওয়া হয়, এর বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে এই লোকগুলো, দ্যাট মিনস এই পরিবারগুলো ক্ষমতায়িত হবে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। আজ আমাদের লোকজনগুলো যদি আমরা সরকারি হসপিটালের পরিসংখ্যান দেখি, আমরা দেখি যে সারা দেশের মানুষ যে সেবা নেয় তার প্রায় 60% মানুষ সেবা নেয় হচ্ছে ইনফর্মাল প্রোভাইডারদের কাছ থেকে। হু আর দিস ইনফর্মাল প্রোভাইডার? কোয়াক, ফার্মেসির দোকানদার, অথবা নিজে ওষুধ কিনে নেওয়া দোকান থেকে। এই হচ্ছে প্রায় 60% আমরা যারা সেবা নিই প্রথম কন্ট্যাক্টে। সরকারি হসপিটাল থেকে বা সরকারি মেশিনারি ব্যবহার করে সেবা নেয় 12 থেকে 14%, আর বাকিটা যেটা সেটা হলো যে ফর্মাল প্রাইভেট সেক্টর, সেখান থেকে নেওয়া হয়। তার মানে যদি স্বাস্থ্যসেবা জনগণকে দিতে হয় তাহলে সরকারি সিস্টেমটাকে ফাংশনাল করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তাহলে সেই সরকারি সিস্টেমটাকে যদি ফাংশনাল করতে হয় তাহলে জনগণকে প্রথমে ক্ষমতায়িত করতে হবে এবং তাকে একটা কার্ড দিয়ে, কারণ এই যে কার্ড ইজ এ সিম্বল অফ এম্পাওয়ারমেন্ট। কেন এম্পাওয়ারমেন্ট? আমি প্রায় এই এক্সাম্পলটা দিই। সাপোজ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে অনেকেই আছে, তার কাছে যেদিন কার্ডটা থাকে সে কিন্তু বাস, লঞ্চ বা যে সমস্ত জায়গায় সে ডিসকাউন্ট বা সুবিধা পাওয়ার কথা সেটা কিন্তু সে অ্যাক্সেসটা করতে পারে। কিন্তু একই স্টুডেন্ট সে যেদিন এই কার্ডটা নিয়ে যায় না, সে কিন্তু এই সুবিধাটা, স্টুডেন্ট, সলিড স্টুডেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সেই বেনিফিটটা পায় না। তাহলে এই জায়গায় কিন্তু এই কার্ডটা যখন থাকবে, এই কার্ডটা নিয়ে যখন হসপিটালে যাবে, তখন হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ তখন বোঝার চেষ্টা করবে যে এখন কিন্তু জনগণ কার্ড নিয়ে আসছে এবং সেখানে একটা সিলিং নির্ধারণ করা আছে, আমাকে কিন্তু সেবাটা দিতে হবে। এই যে বোধোদয়টা সেটা কিন্তু হবে, এবং এই লোকটা যদি সেবা না পায় তাহলে তার কিন্তু কমপ্লেইন করার সুযোগ আছে যে আমাকে সরকার কার্ড দিয়েছে কিন্তু সেই কার্ডে যে বেনিফিট লেখা হচ্ছে আমি কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছি না। সে কিন্তু ভয়েস রেজ করতে পারবে, সাংবাদিকরা কোয়েশ্চেন করবে, গবেষকরা সেখানে গবেষণা করবে। ফলে যেটা হবে, হসপিটাল কর্তৃপক্ষ, যে ডক্টর রোমানা যেটা বলে গেছেন যে ব্যয় করতে পারে না, এই ব্যয় করার যে তাগেদাটা এইটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন কিন্তু ডু নাথিং কালচার আমাদের সমাজে সব জায়গায় চলছে, ব্যুরোক্রেসিতে, হসপিটালে, এডুকেশনে, যেখানেই হোক সবাই কিন্তু আমরা কোনোভাবে হাত মুসলিয়ে বেতনটা নিয়ে মাস শেষে, বছর শেষে, জীবন শেষে চলে যেতে চাই। এই ডু নাথিং কালচারটা তখন কিন্তু ব্রেকডাউন হবে। এটা হলো প্রথম। দুই যেটা, সেটা হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ জানতে পারবে সে বছর শেষে ওই হসপিটাল থেকে কত সেবা দিচ্ছে, যদি একটা ভ্যালু নির্ধারণ করে দেওয়া হয় প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা সার্ভিসের এটা ভ্যালু নির্ধারণ করে দিতে হবে। আমাদের 16 থেকে 24 সাল পর্যন্ত একটা প্রজেক্ট চলছিল সরকারি অর্থায়নে, সেটা হলো টাঙ্গাইলের 3টা উপজেলায়, যেটার নাম ছিল স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি। সেই কর্মসূচিতে কিন্তু দরিদ্র পরিবারের জন্য এরকম 50,000 টাকার একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল, এবং সেখানে
কিন্তু এই কোন সার্ভিসের মূল্য কত সেটা কিন্তু নির্ধারণ করা ছিল অনেকগুলোর, এবং বাকিগুলোর সার্ভিসের মূল্য নির্ধারণ করা যায়, যেহেতু সব সেবা আমাদের বেসরকারি খাত থেকে দেওয়া হয়, তো সেখান থেকে মূল্য অ্যাডজাস্ট করে কিন্তু এটা সুযোগ আছে এটা দেওয়া। দিস ইজ তো হসপিটাল তাহলে জেনে যাবে যেটা হলো সে কত টাকা সেবা দিচ্ছে, এবং হসপিটাল টু হসপিটাল যদি কম্পিটিশন শুরু হয়ে যায় যে কার পারফরমেন্স ভালো, তাহলে এখানে সে আরও বেশি সেবা দিতে উদ্গ্রীব হবে। দিস ইজ সেকেন্ড। থার্ড যেটা আমি বলার চেষ্টা করছিলাম, আমি শেষ করছি, থার্ড সেটা হচ্ছে যে এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে সে সরকার, কারণ সরকার তখন এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে দেখতে চাইবে। এখন সরকার যেটা স্বাস্থ্যটাকে দেখে সেটা হলো খরচ হিসাবে দেখে, এটা এক্সপেন্ডিচার। কিন্তু সরকার যদি জানে এই যে সাপোজ 40,000 কোটি টাকা দেওয়া হলো, এইটা আরও 10 গুণ ভ্যালু অ্যাডেড হয়ে 4,00,000 কোটি টাকার সেবা প্রডিউস করছে, তাহলে সরকার এটা রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করতে পারবে এবং কম্পিটিশন করবে সরকার টু সরকার যে আমার আমলে কিন্তু এত লক্ষ হাজার কোটি টাকা সেবা প্রডিউস করা হয়েছিল। সো এইটা হচ্ছে যে থার্ড যে বেনিফিট এখান থেকে পাওয়া যাবে। এর বাইরে যে সেবাগুলো আছে, বিশেষ করে ক্রিটিক্যাল ইলনেস এবং যেগুলো ব্যয়বহুল রোগ, সেটার জন্য যেটা করতে হবে সেটারও একটা এরকম সিলিং ঠিক করে দিতে হবে 3 থেকে 5 লক্ষ টাকা, কারণ এইগুলো সব পরিবারের জন্য দরকার হয় না, যে পরিবারের জন্য এটা দরকার হয় সেটাকে দিতে হবে। এবং এই ফান্ডটা যেটা আসবে সেটা একটা ইনোভেটিভ সোর্স থেকে আসতে পারে। এর 25% টাকা আসতে পারে সরকারের এই ট্যাক্স ফান্ড থেকে, এবং বাকি টাকাটা আসতে পারে আমাদের ইনোভেটিভ সোর্স থেকে। তার ভিতরে একটা সেটা হলো আমাদের 17-18 কোটি মানুষের কাছে মোবাইল ফোন আছে, এখানে যদি প্রতিদিন 1 টাকা করে নেওয়া হয় তাহলে 7,500 কোটি টাকা আসে। তারপরে কর্পোরেটের উপর 10% CSR থেকে এখানে যেটা আছে টোবাকোর উপর এডিশনাল ট্যাক্স ইম্পোজ করে, এবং অন্য ইনোভেটিভ ফান্ড থেকে যদি আমরা 15 থেকে 20,000 কোটি টাকা জোগাড় করতে পারি, তাহলে কিন্তু এই যে ব্যয়বহুল যে ডিজিজগুলো আছে সেটাও পরিবার প্রতি 3 থেকে 5 লক্ষ টাকার সেবা দেওয়ার সুযোগ আছে। আমাদের সরকার যেহেতু 5% অফ দ্য জিডিপি খরচ করতে চাচ্ছেন, এবং এই বছরের বাজেটও বেড়ে যাচ্ছে, এবং আমরা জানি এই বছরের যে এডিবি ঘোষণা করা হয়েছে সেখানে থোক বরাদ্দ হিসাবে এই টাকাগুলো রাখা হয়েছে। এই টাকাগুলো আমরা যেটা বললাম এই উদ্দেশ্য যদি খরচ করে, তাহলে আশা করি যে একটা ভালো বাজেট থেকে যে মানুষ যে বেনিফিট পাওয়ার কথা, দ্যাট মিনস সহজে সেবা এবং কম মূল্যে সেবা বা অ্যাফোর্ডেবল ওয়েতে সেবা, সেটা পাওয়ার সুযোগ তৈরি হবে। অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য।